নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে না পারার জন্য আমার পক্স হয়েছিল, ফলে তার চিহ্ন আপনারা মুখে দেখতেই পারছেন। ফলে 2023-এর শেষের দিকটা পুরোটাই বিছানাতে কেটেছে। ফলে আমি আশা করব যে আপনারা এই কারণের জন্য ক্ষমা করে দেবেন। এবারে আসি আজকের কাহিনীতে। আজকের কাহিনী এক সুপার চোরকে নিয়ে। এই চোর এমন এক ঘটনা ঘটায় যার উদাহরণ সারা ভারতবর্ষ তো ছেড়ে দিন, সারা পৃথিবীতেও এর উদাহরণ পাওয়া যায় না। সেই কারণেই এ খুব বিখ্যাত হয়ে যায়, জনপ্রিয় হয়ে যায় সারা ভারতবর্ষ জুড়েই। সেই ঘটনাটা শেষে বলবো, তার আগে জেনে নিই যে এই লোকটি কে ছিল যে সুপার চোরের আখ্যা পায়। আজকের কাহিনী ধনীরাম মিত্তালকে নিয়ে। এই ধনীরাম মিত্তালের জন্ম 1939 সালে হরিয়ানাতে। এক সম্ভ্রান্ত এবং শিক্ষিত পরিবারে এর জন্ম। এর এক ভাই পানিপথের জাজও হয়েছিলেন। ফলে বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে একটা শিক্ষিত পরিবারে এর জন্ম। এবং এই ধনীরামও ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। হরিয়ানাতেই তার স্কুলিং হয়। তারপরে রোটাক কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যেরমভাবে সবাই চাকরি খুঁজতে বেরোয়, সেরমভাবে ধনীরামও চাকরি খুঁজতে বেরোয়। কিন্তু কয়েক বছর ঘোরাঘুরি করার পর ধনীরাম এটা বুঝতে পারে যে যদি সোর্স না থাকে বা টাকা যদি কাউকে দেওয়া না যায়, তাহলে চাকরি পাওয়া খুব মুশকিল আছে। সেই মতো ধনীরাম কয়েক বছর ঘোরাঘুরি করার পর চাকরি পাওয়ার আশা ছেড়ে দেয় এবং ভাবে যে যদি একটা ড্রাইভিং লাইসেন্স কোনোভাবে বার করা যায়, গাড়ি চালিয়ে যদি সেটাকে জীবিকা হিসেবে নেওয়া যায়। সেই মতোই 1964 সালে সে আরটিওতে পৌঁছয় একটা ড্রাইভিং লাইসেন্স বের করার জন্য। সেখানে পৌঁছে ধনীরাম দেখে যে সহজ পথে, কারণ যেহেতু তখনও কম্পিউটারের কোনো রকম অস্তিত্ব ছিল না, সব কিছুই ম্যানুয়ালিতে হতো। ফলে ধনীরাম দেখে যে কোনোভাবে সহজ পথে কোনো লাইসেন্স বার করা বা কোনো ডকুমেন্ট বার করা সেটা একেবারেই সম্ভব না। যা কিছু করতে হবে সব দালালকে ধরেই করতে হবে। ধনীরাম আর ড্রাইভিং লাইসেন্স বার করে না, সে চক্কর কাটা শুরু করে এই আরটিওর। 1964 সালে সে আরটিওতে পৌঁছয় এবং দালালদের সঙ্গে সে একটা বন্ধুত্ব স্থাপন করে ফেলে। এবং আস্তে আস্তে সে গিয়েছিল আরটিওতে নিজের ড্রাইভিং লাইসেন্স বার করার জন্য, কিন্তু সে সেইটা না করে তার ঠিক উল্টো কাজটা করে। অর্থাৎ বিভিন্ন রকম জাল সার্টিফিকেট সে অন্য লোকেদের বার করে দিতে শুরু করে, কারণ দালালদের সঙ্গে সে বেশ ভালো বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল। এইভাবে 1964 থেকে 1968 সাল অবধি সে এই কাজই করতে থাকে এবং মোটামুটি ভালোই পয়সা রোজগার করতে থাকে। 1968 সালে সে নিজের একটা জাল ডকুমেন্ট বার করে এবং ভারতীয় রেলে জয়েন করে যায়। রাজস্থানে এক রেল স্টেশনের সে স্টেশন মাস্টার হয়ে যায়। 1968 থেকে 1974 মানে এই 6 বছর ধনীরাম এই রেল স্টেশনেই চাকরি করে, ভারতীয় রেলে। তারপরে ধনীরামের আর এই চাকরি ভালো লাগে না, কারণ এর একটা মাস মাইনে আছে। ধনীরামের এতে চলছিল না, ধনীরামের আরও বড় কিছু করার প্ল্যান ছিল। সেই মতোই ধনীরাম গাড়ি চুরির ধান্দা শুরু করে এবং এই গাড়ি চুরির ধান্দায় সে মাস্টার হয়ে যায়। 1974-75 মানে চাকরি ছাড়ার পর থেকে 74-75 থেকে আর 2016 সাল অবধি এই যে কয়েক দশক ধরে ধনীরাম সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষ বলা হয়তো ভুল হবে, মোটামুটি 5-6টা জায়গায় তার এই কাজের দায়রা ছিল। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মোটামুটিভাবে এই এলাকাটাই তার এই গাড়ি চুরির জায়গা ছিল। এবং এই কয়েক দশক ধরে প্রায় 1000-এর বেশি গাড়ি সে চুরি করে। এবং এই গাড়ি চুরির টেকনিকও খুব মজাদার। ধরুন কোনো একটা গাড়ি সে কোথাও থেকে চুরি করলো, সেটা নিয়ে এসে পার্কিং স্লটে রেখে দেয়। সেখানে তার কাছে মাস্টার কি থাকতো, সে অন্য একটা গাড়ি ওই পার্কিং স্লট থেকে নিয়ে তার যে জায়গা যেখানে গিয়ে সে গাড়ির তারা নাম্বার পুরো সব কিছু চেঞ্জ করে দিত এবং নতুন একটা গাড়ি বার করে দিত। সেই গাড়িটা রেখে দিয়েছে, সে আবার যে আগে যে চুরি করে গাড়িটা এনেছিল সেই গাড়িটা নিয়ে তারপরে আবার বেরিয়ে যেত। এইভাবে তার বিভিন্ন রকম তার টেকনিক ছিল গাড়ি চুরি করার। এবং সে তার যে নিজের গ্যাং বানিয়েছিল তাতে প্রায় 70-80 জন মতো লোক ছিল।
এইভাবে সে দিনের পর দিন গাড়ি চুরি করতে থাকে, যদিও সে বারে বারেই অ্যারেস্ট হতে থাকে। তার এই টোটাল জীবনে সে প্রায় 94 বার অ্যারেস্ট হয়, যদিও কিছুদিন জেলে থাকে, তারপর আবার জেল থেকে বেরিয়ে যায়। এবারে কি করে সে জেল থেকে বেরিয়ে যায়? সে যখন গাড়ি চুরি করার এই ধান্দা শুরু করে, তখন সে যখন অ্যারেস্ট হচ্ছিল তখন সে বুঝতে পারে যে উকিলরা তার থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে, এবং সে গাড়ি চুরি করে সেই গাড়ি যে আবার দ্বিতীয়বার বেচতে গিয়েও যেহেতু কোনো ডকুমেন্ট থাকতো না, ফলে অনেক কম দামে তাকে বেচতে হতো। সেই কারণে সে রাজস্থান থেকে ল নিয়ে পড়াশুনো করে এবং LLB ডিগ্রি নেয়। তারপরে হ্যান্ডরাইটিং এক্সপার্টের সে একটা কোর্স করে। এরপরে সে গ্রাফোলজির কোর্স করে। আপনারা জানেন যে গ্রাফোলজি কোর্স এই জন্যই করা হয় যে হ্যান্ডরাইটিং দিয়ে একজন মানুষের আইডেন্টিটি বোঝা যায়। এই কোর্সও সে করে ফেলে, যাতে সে যদি ধরা পড়ে, আইনটা যদি তার জানা থাকে, তাহলে সে তার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবে। আর তার সাথে সাথে হ্যান্ডরাইটিং এক্সপার্ট হওয়ার ফলে সে বিভিন্ন রকম যে গাড়িগুলো যে চুরি করছে, সেই গাড়িগুলোর সে নতুন কাগজপত্র বানায় এবং সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড গাড়িকেও সে নতুন গাড়ি হিসেবে বিক্রি করে দেয় এবং গভর্নমেন্টের খাতায় সেটা রেজিস্টারও করিয়ে দেয়। এইভাবে তার নাম হতে থাকে। 1980 সালে যে কেসটার কথা আমি প্রথমেই বলেছিলাম যে লাস্টে বলবো, যে ঘটনার জন্য ধনীরাম সবচেয়ে বেশি জনপ্রিয়, 1980 সালে এই ঘটনাটা ঘটে। এবং এই ঘটনা ঘটার পর ধনীরাম যতবারই অ্যারেস্ট হয়েছে এবং যে জায়গাগুলো বললাম, যে জায়গাগুলোতে তার কাজের দায়রা ছিল, সেই জায়গাগুলোতে যখনই সে জেলে গেছে, তখন সেই এলাকার সব চোরেরা তারা ইচ্ছে করেই পুলিশের কাছে ধরা দিত, যাতে ধনীরামের সঙ্গে জেলে গিয়ে তাদের দেখা হয়। কারণ ধনীরামকে তারা গুরু হিসেবে মানত। তারা চাইতো যে ধনীরামের সঙ্গে দেখা করে তার কাছ থেকে কিছু যাতে শেখা যায়। এবং জেলেও যে সমস্ত কয়েদিরা থাকতো, তারাও ধনীরামকে গুরু হিসেবে মানত এই কারণে যে এমন একজন চোর যে ল পাস করা, ফলে তার থেকে আইন নিয়ে কিভাবে আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যেতে পারে, জেল থেকে ছাড়া পেতে পারে, সেই সংক্রান্ত উপদেশে তারা ধনীরামের থেকে নিত। সেই কারণে ধনীরাম ভীষণ জনপ্রিয় হয়ে গেছিল। এইবারে আসি যে ধনীরামের কী এমন ঘটনা যার জন্য ধনীরাম এত জনপ্রিয়। 1980 সালের ঘটনা এটা। হরিয়ানাতেই একদিন সকালবেলা কাগজে বেরোয় যে ঝজ্জার সিভিল কোর্টের একজন জাজ সে দুর্নীতিগ্রস্ত, এইটুকু খবর বেরোয়, বিস্তারিতভাবে আর কিছু থাকে না। এর 2-1 দিন পরেই যে জাজের এগেনস্টে দুর্নীতির কেস ছিল, তার কাছে একটা চিঠি যায় যে অনির্দিষ্টকালের জন্য তাকে কোর্টে যেতে বারণ করা হয়, যতক্ষণ না তার দুর্নীতির এটা ক্লিয়ার হয় ততক্ষণ সে যেন আর কোর্টে না যায়। আর একটা চিঠি যায় ঝজ্জার সিভিল কোর্টের রেজিস্ট্রারের কাছে, যে পুরনো যে জাজ ছিল তাকে কিছুদিনের জন্য সরানো হলো, তার জায়গায় সরকার নতুন জাজকে অ্যাপয়েন্ট করবে। এই দুটো জিনিসের মধ্যেই কোনো রকম গণ্ডগোল থাকে না বা কারোর কোনো সন্দেহই হয় না। তার কারণ এটা একটা নর্মাল প্রসেস, যেহেতু জাজের এগেনস্টে একটা দুর্নীতির কেস এসছে, ফলে অনির্দিষ্টকালের জন্য তাকে সরানো হয়েছে, এটাও একটা নর্মাল ব্যাপার। সেই মতোই নতুন জাজ ঝজ্জার সিভিল কোর্টে যায় এবং প্রায় 40 দিন ধরে সে তার কোর্টের কাজকর্ম চালায়। কিন্তু 40 দিনের মাথায়, মোটামুটি 35 থেকে 40 দিনের মাথায় সবার একটু সন্দেহ হওয়া শুরু করে। তার কারণ এই যে জাজ নতুন আসে, সেই জাজ এই 40 দিনের মধ্যে 2470 জনকে বেল দিয়ে দেয়। যে চোরই কোর্টে আসে তাকেই এই চোর বেল দিয়ে দেয়। ফলে সবার কাছেই বিষয়টা খুব অদ্ভুত হয়ে দাঁড়ায়। তার কারণ একজন মাত্র 40 দিনের মধ্যে প্রায় 2500 জন চোরকে জাজ বেল দিয়ে দিচ্ছে, এত সহজে তো কোর্ট থেকে বেল পাওয়া যায় না। সেই মতোই সবার একটু সন্দেহ হয়। তারা যখন ছানবিন করে, তারা যখন সেই জাজের কাছেও পৌঁছয় এবং কোর্টের তরফ থেকেও তদন্ত করা হয়, দেখা হয়, তখন দেখা যায় যে এই যে চিঠি যেটা জাজের কাছে গিয়েছিল এবং যেটা ঝজ্জার সিভিল কোর্টের রেজিস্ট্রারের কাছেও পৌঁছেছে, এই দুটোই জাল। এবং জানা যায় যে এই যে কাজ, অর্থাৎ এতদিন ধরে যে জাজ হয়ে যে কাজটা করছিল, সেটা আর কেউ নয়, ধনীরাম মিত্তাল। এবং যতক্ষণে ধনীরাম মিত্তালকে ধরার জন্য পুলিশ পৌঁছায়, ততদিনে ধনীরাম ঝজ্জার থেকে গায়েব হয়ে যায়। পরে যখন অন্য একটা গাড়ি চুরির কেসে
ধনীরামকে অ্যারেস্ট করা হয় তখন জিজ্ঞেস করা হয় তাকে যে সে এই কাজটা কেন করেছে। তখন সে বলে যে যখন কাগজে এটা বেরোয়, ওই জাজের এগেনস্টে একটা কমপ্লেন বেরোয়, তখনই তার মাথায় এই বুদ্ধিটা আসে যে যদি জাজকে কোর্টে যেতে বারণ করে দেওয়া হয় এবং সে যদি কোর্টে চলে যায় তাহলে সে জাজ হয়ে বসবে, ফলে সে মোটামুটিভাবে তার কাজটা নির্বিঘ্নে করতে পারবে। কিন্তু সে এই আর একটা কথাও বলে যে 40 দিনের মধ্যে সে 2470 জনকে বেল দিয়েছে, এটা ঠিক কথা, কিন্তু প্রত্যেকটা চোরকেই সে বেল দিয়েছে, কারণ চোরেরা তার নিজের সমগোত্রীয়, কোনো রেপিস্ট বা খুনিকে কিন্তু সে বেল দেয়নি। ফলে এইটাই ছিল একটা মজার ঘটনা। এরপর থেকে কোর্টে বলুন, পুলিশ থানায় বলুন, যখনই ধনীরাম যেত সবাই হাসতো, মানে ধনীরামকে ক্রিমিনাল হিসেবে কেউ দেখতই না, সবার একটা হাসির পাত্র ছিল ধনীরাম, যে দেখুন আবার এসে গেছে, দুদিন থাকবে তারপরে আবার বেরিয়ে যাবে। কিন্তু ধনীরাম তার এই যে চুরির যে একটা পরম্পরা, সেই পরম্পরায় কিন্তু কোনোদিন কাউকে একটা আঁচড় পর্যন্ত কাটেনি। তার এই কয়েক দশক ধরে চুরির ঘটনায় সে কারুর কিন্তু শুধুমাত্র গাড়ি চুরি করেছে, কিন্তু আর কোনো রকম ক্ষতি কিন্তু সে করেনি। 2016 সালে ধনীরাম মিত্তালকে লাস্ট গ্রেপ্তার করা হয়, তারপরে সে আবার জেল থেকে ছাড়া পেয়ে যায়। তারপরে ধনীরাম মিত্তাল কোথায় গেছে, কি করছে, কেউ কিন্তু আজ অবধিও আর কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। 2016 সালে যখন সে ধরা পড়েছিল ততদিনে তার বয়স মোটামুটি 77-78 বছর হয়ে গেছিল। ফলে এখনও ধনীরাম বেঁচে আছে না সে মারা গেছে বা সে কোথায় আছে কেউ কিন্তু আর জানে না, কারণ 2016 সালের পর থেকে ধনীরামের আর কোনো কিন্তু খবর নেই। এটাই ছিল আজকের কাহিনী ধনীরাম মিত্তালকে নিয়ে, এক সুপার চোর যার দৃষ্টান্ত, মানে একজন চোরের এই যে 40 দিন ধরে জাজ হয়ে কাজ করার যে দৃষ্টান্ত, তা কিন্তু পৃথিবীর ইতিহাসে আর কোথাও পাওয়া যায় না। আজকে এটাই ছিল ধনীরাম মিত্তালের কাহিনী। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।